বুকিং সিস্টেম, একজনের হোটেল রিজার্ভেশন সিস্টেম আছে আর একজনের হচ্ছে অনলাইন টিকেটিং আছে। সো এখানে যে বিষয়টা আমি দেখব, সাইট ফিচার তো থাকবেই, হ্যাঁ, যেটা যেন মনে হয় একটা সাইট। সো সেটা করার জন্য তো ডেফিনেটলি আমাকে একটা কিছু শো করতে হবে। সো একটা পুরো সাইটের কনসেপ্ট লাগবে, আর সাইটের সাথে সাথে যেটা লাগবে বুকিং সিস্টেমটা যেন আমার কাছে এস্টাবলিশ থাকে। বুকিং সিস্টেমটাতে তিনটা পার্ট আমি বলছি। যে বুকিংটা হচ্ছে এরকম যে আমি বুক করেছি বাট এখন আনপেইড, বুকড বাট আনলক, বুকড অ্যান্ড লকড অ্যান্ড ফ্রি, রাইট? যেটা বুকিং হয় নাই সেটা ফ্রি থাকবে, বুকিং করেছে বাট পেমেন্ট করে নাই সেটা বুক বাট আনলক, বাট বুকিং করেছে পেমেন্টও করেছে বুক অ্যান্ড লক, ঠিক আছে? ওটা লক হয়ে যাবে। সো ওই জায়গায় আর কোনো অপশন থাকছে না। মনে করেন আমি বুকিং দিতে গিয়ে অনেক সময় কিন্তু কনভারসেশন হয়, হ্যাঁ, কল সেন্টারের সাথে, তাদের ওই হোটেলের কল সেন্টার বা ডিরেক্ট কোনো পার্সনের সঙ্গে যখন কথা বলছি তারা কিন্তু বলে যে যে এই বুকিংটা হয়েছে বাট এই বুকিংটা ক্যান্সেলও হতে পারে, সেক্ষেত্রে আপনি হয়তো পরবর্তী সময় এটা পেতেও পারেন, রাইট? রাইট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শারমিন বলো। হুম হুম। 1 to 1। আচ্ছা, তুমি তাহলে কালকে সকাল 10টাতে একটা ফিক্স করে দেবে, 10টা 10:30টাতে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম যে বুকিং সিস্টেম, তাই না? যে ওখানে কিন্তু বলে যে লাইক এটা আনলকড আছে এখনো, তারাই স্ট্যাটাস দেখতে পারে, আমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারি না। আমরা দেখতে পারি কি বুকড, মানে ইউজার কিন্তু দেখবে বুক বাট ওটা কিন্তু আনপেইড, দ্যাট মিনস আনপেইডটা কিন্তু আনলক অবস্থায় আছে, যেটা দেখতে পাচ্ছে কি অ্যাডমিন। যখনই পেমেন্টটা হলো পার্শিয়াল হোক আর ফুল, তখন এটা কিন্তু লকড হয়ে গেল, রাইট? কেউই আর অ্যাডমিন প্যানেল থেকেও তখন আর বুকিং দিতে পারবে না। বাট আনলক বুকিংটা যে কোনো সময় ক্যান্সেল হতে পারে, সে পাওয়ারটা শুধু থাকবে অ্যাডমিনের। যেটা বুকিং বাট আনলক সেটা কিন্তু সে অটোমেটিক ক্যান্সেল করে দিতে পারে, বুকিংটা ক্যান্সেল করে দিতে পারে, কারণ পেমেন্টটা আসে নাই। সো অ্যাডমিন সেটা কন্ট্রোল করতে পারবে। বুঝতে পেরেছেন? সো অনলাইন বুকিং সিস্টেম, আপনি যখন টিকিট রিজার্ভেশন সিস্টেমের কথা বলছেন, টিকিট রিজার্ভেশন এবং টিকিট বুকিং যে সিস্টেমটা, ওখানে একটা সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে কিন্তু এটা নিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা সেল হয়ে যাবে। সো আপনার সাথে অ্যাডিশনাল একটা ফিচার থাকবে যে একটা নির্দিষ্ট ডেট, যে ডেটের সে বুকিং দিচ্ছে ওই ডেটের একটা নির্দিষ্ট সময় আগেই তাকে কিন্তু ওটা পারচেস করে নিতে হবে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে, হ্যাঁ, সেটা করা যায়। হুম, এই লিমিটেশনটা দিয়ে দিতে। আর আপনার যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে হিউজ কিন্তু বিষয়টা। এখন ওই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে বিষয়টা, এখানে অ্যাটলিস্ট যে পোর্শনটুকু থাকতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশন, লিঙ্ক রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, পোস্টিং, হ্যাঁ, পাবলিক করা, কমেন্টস থাকতে পারে, পোস্টের কমেন্টস, কমেন্টস রিপ্লাই, তারপরে পোস্টটা পাবলিক আর পোস্টটা হচ্ছে অনলি ফ্রেন্ড, এই প্রসেসটা দাঁড় করানো, ঠিক আছে? পাবলিক হলে অ্যাকচুয়ালি যেটা নর্মালি হয় যে আপনি আপনার ফ্রেন্ড
ফ্রেন্ডের কাছে যাবে, ফ্রেন্ডের ওয়াল থেকে ফ্রেন্ডের ফ্রেন্ডরাও সেটা পেয়ে যাবে। পাবলিক যে পোস্টগুলো সবার কাছে রিস্ক করছে না, রিস্ক করছে কি আপনার ফ্রেন্ড পাবে, মানে আপনার ফ্রেন্ডরা পাবে এবং আপনার ফ্রেন্ডরাই ওটার উপরে রিড রাইট পারমিশন পাবে। যদি আপনি মানে শুধু ফ্রেন্ড বলেন, ফ্রেন্ডরা শুধু রিড রাইট পারমিশন পাবে, মানে লাইক করতে পারবে বা কমেন্টস করতে পারবে। বাট আপনি যদি পাবলিক করে দেন তাহলে ওইটা ফ্রেন্ডের ফ্রেন্ডরাও কন্ট্রিবিউট করতে পারবে, লাইকও করতে পারবে, কমেন্টস সবই করতে পারবে। তখন চেইন তৈরি হবে অ্যাকচুয়ালি, তারাও পাবে, হবে চেইন মেনটেন করতে হবে। তার মানে ওই পোস্টটা যেই দেখতে পাচ্ছে, যেহেতু পাবলিক, সবাই ওটাকে কন্ট্রিবিউট করতে পারবে। নুসরাত কি কোনো প্রজেক্ট দেয় নাই? লোকাল গেটওয়ে পাওয়াটা তো ডিফিকাল্ট, বাট লোকাল গেটওয়ে, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ওইটা, বাট আলটিমেটলি এটা ই কমার্সের হয়ে গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। চ্যাটিংটা রিয়েল টাইম চ্যাটিং এর জন্য অ্যাজেক্স দিয়ে কিছু পোর্শন করা সম্ভব, বাট কমপ্লিট রিয়েল টাইম চ্যাটিং এর জন্য আপনার সার্ভারের প্রয়োজন পড়ে, রিয়েল টাইম মেসেজ প্রোটোকল আরটিএমপি সার্ভারের প্রয়োজন পড়ে। বুঝতে পেরেছেন, সার্ভার ওরিয়েন্টেড ইস্যু। রিয়েল টাইম ট্রান্সফার প্রোটোকলের মধ্যে ওই সার্ভার ওরিয়েন্টেড বেশ কিছু বিষয় থাকে, যেটা সার্ভার ইনস্টল থাকতে এবং তার উপর বেস করে তাদের সার্ভিসগুলো নিয়ে কোডিং করতে হয় আর কি, রিয়েল টাইম চ্যাটে যদি আপনি যেতে চান। বুঝতে পেরেছেন, অ্যাজাক্স ওরিয়েন্টেড করতে পারেন কিছুক্ষণ পর পর রিফ্রেশ দিয়ে দিয়ে। ঠিক আছে, জেসনটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন যে অ্যাজাক্স তো আমরা বুঝি অ্যাজাক্সটা কি, তাই না? জাভাস্ক্রিপ্ট এবং সার্ভারের মধ্যে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। জেসনটাও কাইন্ড অফ, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি জেসন ডাটা বলা হয়, ওটা এক্সএমএল এর মাধ্যমে সার্ভার থেকে ডাটাগুলো ক্লায়েন্টে নিয়ে আসে উইদাউট এনি এইচটিটিপি প্রোটোকল ভয়া হিসেবে, সো ডাটা আমাকে রিটার্ন করতে পারে সার্ভার থেকে। এবং অ্যাজাক্স যেরকম রেসপন্স টেক্সট দেয়, আর জেসন তখন জেসন ডাটা দেয়, ওটা এক্সএমএল ফরম্যাটে ডাটা পাঠায়, আর অ্যাজাক্স রিয়েল এইচটিএমএল ফরম্যাটে ডাটা পাঠায়। মানে ওখান থেকে আমরা যেভাবে পাঠাবো, সার্ভার থেকে যেভাবে রেসপন্স করবো সেভাবেই সেই ডাটাটাই অ্যাজাক্স আমাকে দিয়ে দেবে, বাট জেসন এক্সএমএল ফরম্যাটে ডাটাটা আমাকে দেবে, দেন জেসন থেকে আমাকে ভেঙে ডাটাটা ডিসপ্লে করতে হবে। জেসন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আপনারা W3 স্কুলসে বেসিক নলেজ আছে জেসনের, ওটা একটু দেখতে পারেন। হ্যাঁ, এডিট অপশন থাকবে এবং ওটা কমপ্লিট করে দিতে হবে, এডিটে গিয়ে ওটা কমপ্লিট করার অপশন থাকবে। ইউজার আইডিটা যেন কি ছিল? এন
NA আচ্ছা এগুলো একটু ফেলে দেবেন, হ্যাঁ, গ্যালারি ট্যাবস এই অপশনগুলো দরকার নেই। ক্যালেন্ডার্স ম্যানেজ অর্ডারে আপনি যে ডাউনলোডটা করেছেন অ্যাকচুয়ালি এটা প্রপার হয় নাই, এটা HTML ফাইল ডাউনলোড হয়। HTML ফাইল দিয়ে তো কিছুই করা যাবে না, হ্যাঁ, আমাকে PDF আকারে এটাকে ডাউনলোড করতে হবে। ভিউয়ের কাজটা যেটা করেছেন গুড, ভিউয়ের কাজটা ঠিক আছে, বাট এটাকে আরেকটু গোছালো রাইট টেবিল টেবিল দিয়ে যদি আরেকটু ফরম্যাট স্ট্রাকচার করা যায় দেন ভালো, এবং ওইটাকেই আমরা হয়তো ডাউনলোড করে দিব ইনভয়েস আকারে। কোনো প্যাটার্ন করে দিতে হবে। আর এখানে একটা জিনিস ছোট্ট জায়গা ছোট্ট ফ্লজ আছে, এখানে বিডি যেখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ আসার কথা, এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন ইউজ করতে হবে। আমি পিডিএফ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, আর এখানে যে মিসিংগুলো আছে যে কারেন্সিগুলো কিন্তু মিসিং আছে, কারেন্সিগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ইমেলের কি ফরম্যাটটা দেখানো হয় নাই? ইমেল এইটাই অ্যাকচুয়ালি ইমেল আকারে যাবে এরকম কিছু। হ্যাঁ, চেক আউট করার পর এক্স্যাক্টলি এই ইমেলটাই, হুম, এই ইমেলটাই যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে শুরুতে এই ইমেলটাই দেওয়ার ব্যবস্থা, ও যেহেতু ফাংশনালিটি সব লেখা আছে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে না। যে চেক আউট করার পর তার কাছে আমরা তো ওই যে অর্ডার সেভ করার পর একটা মেসেজ দিচ্ছিলাম যে তোমার কাছে একটা ইমেল গেছে সেটা তুমি দেখো, এরকম আর কি। হ্যাঁ, ইমেলে ওইটা দিতে হবে। আর এটাকে ডেপ্লয়মেন্টের একটা ইস্যু আছে যে আমরা লাইভ সার্ভারে দিব। হুম, পেপ্যালটা, হ্যাঁ পেপ্যালটা হয়েছে তো, ক্যাশ অন ডেলিভারি হয়ে গেছে, পেপ্যালটা হয়ে গেছে লাস্ট ডেতে। এখন কি রিফ্রেশ হচ্ছে রিপন? হ্যাঁ তাহলে এখন হবে। হুম, না ওই 7 নিউ স্টোরেজের কনসেপ্ট ঠিক আছে, ওই স্টোরেজের ওখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা ইমেলটা ধরার আগে এখানে একটা ছোট্ট কাজ আছে, ডাউনলোড, হ্যাঁ, যেটা আপনাদের অনেক সময় প্রয়োজন পড়বে। ইমেজ আকারে আমরা পিডিএফ ডাউনলোড দেওয়ার চেষ্টা করব, এই টাস্কটা আগে করব।
তারপরে যখন আমরা অর্ডার করব, অর্ডার কমপ্লিশন পিরিয়ডে, হ্যাঁ, অর্ডার যখন হবে একটা, যে আমি একটা অর্ডার করছি, সে আমি একটা অর্ডার করলাম, অর্ডারিং এর আমি ক্যাশ অন ডেলিভারিতে করি অথবা পেপ্যালে, সরাসরি আমার চলে যাবে কোথায়, ইমেলে, একটা ইমেল, রাইট? আমাকে একটা ইমেল পাবো যে ওই কাস্টমার তার শিপিং অ্যাড্রেস এইটাতে লাইক আমি ক্যাশ অন ডেলিভারি বলে পেপ্যাল, এখান থেকে একটা ইমেল সেন্ড হবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। তো ফার্স্ট টার্গেট কি, আমরা একটা পিডিএফ ক্রিয়েট করব, হ্যাঁ, পিডিএফ ক্রিয়েট করব আর পিডিএফটা ডাউনলোড করার অপশন দিব। সো এটা করছিলাম অ্যাডমিন প্যানেলে। সো কোনো একটা HTML ফরম্যাটেড ফাইলকে আমরা যদি পিডিএফে কনভার্ট করতে চাই, তাহলে কোডিগনেটর ফ্রেমওয়ার্কের যে রিসোর্স আছে এটা দিয়ে হ্যান্ডেল করা সম্ভব না। এখানে যা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে আমাকে একটা থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি অ্যাজ এ হেল্পার হিসেবে আমাদের প্রজেক্টে কাজ করবে। সো এই হেল্পারটা হচ্ছে ডোম পিডিএফ, নাম হয়তো শুনবেন, পিএইচপি স্ক্রিপ্ট ডোম পিডিএফ, যার হেল্প নিয়ে আমরা পিডিএফ কনভার্ট করতে পারি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই লাইব্রেরিটা, পিডিএফ ক্রিয়েশনের যে লাইব্রেরি, অ্যাকচুয়ালি একটা HTML ফাইলকে যখন একটা পিডিএফ ভার্সনে কনভার্ট করবে, বিহাইন্ডে প্রচুর কাজ করতে হবে, অত কিছু দেখার বা করার আমাদের একেবারেই দরকার নেই। আমরা জাস্ট লাইব্রেরিটা এনে প্রজেক্টে রাখবো, দেন ফাংশনের ভেতরে আমাদের ফাইলটা চালিয়ে দিব, সে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেবে, দ্যাটস অল। বাট ওই ডোম পিডিএফ এর লাইব্রেরিটা কোডিগনেটর কতটুকু সাইজ, ইউজার গাইড সহ 10 MB, ইউজার গাইড ছাড়া 2 MB মনে হয়, ডোম পিডিএফটা নিজেই 15 MB। সো যদিও সে থার্ড পার্টি, বাট মূল ফ্রেমওয়ার্কের চাইতেও সাইজটা বড়। এটা কোথায় রাখবো, কিভাবে ইউজ করব, সেটা নিয়ে আমরা এখন দেখবো আর কি। নর্মালি আমরা যখনই এই বিষয়টা অলওয়েজ মাথায় রাখবো যে আমরা যখনই কোনো লাইব্রেরি বা হেল্পার ইউজ করছি, সেটা ইউজ করছি আমাদের ফ্রেমওয়ার্কের সিস্টেম করে, রাইট? সিস্টেমের লাইব্রেরি ইউজ করছি অথবা হেল্পারস ইউজ করছি। বাট যখনই কোনো থার্ড পার্টি লাইব্রেরি বা হেল্পার আমরা ইউজ করব, সেটা অ্যাপ্লিকেশনের ভেতরে দেখেন হেল্পারস এবং লাইব্রেরিজ আছে। যদি কোনো থার্ড পার্টি লাইব্রেরি হয় এবং সেটা যদি ইউজ করতে চাই, সেটা রাখবো অ্যাকচুয়ালি লাইব্রেরিজ ফোল্ডারে। আর যদি সেটা কোনো হেল্পার টাইপের হয়, সেটা রাখবো আমরা হেল্পার্স ফোল্ডারে। সো পিডিএফ এর যেটা আছে ডোম পিডিএফ, এটা অ্যাকচুয়ালি একটা থার্ড পার্টি হেল্পার্স। আর একটা লাইব্রেরি দেখাই আমি প্রত্যেকটা কোর্সে, যেটা আমাদের প্রজেক্টের আউটলাইনে নেই। এটা হচ্ছে গ্রাফিক্যাল চার্ট রিপ্রেজেন্টেশনের জন্য পাই চার্ট, পাই চার্ট বলবো না, আমরা লিভ চার্ট বলে একটা লাইব্রেরি ইউজ করি। সেই লাইব্রেরিটা নর্মালি আমরা রাখবো লাইব্রেরিজ ফোল্ডারে। সো আমরা ফার্স্টে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে পিডিএফ ক্রিয়েশন। আর পিডিএফ ক্রিয়েশনের জন্য ডেফিনেটলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে ভিউয়ের মধ্যে অ্যাডমিনে পেজেসের মধ্যে আমরা ম্যানেজ অর্ডার এবং ম্যানেজ অর্ডারের ডাউনলোড লিঙ্ক ক্লিক করার মাধ্যমে আমরা ডাউনলোড করার জন্য চেষ্টা করছিলাম কোনো একটা কিছু। সো ওখান থেকে যে ডাউনলোড ইনভয়েস, যেখান থেকে আমরা অর্ডার আইডিটা পাস করে দিচ্ছি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের। সো সুপার অ্যাডমিন কন্ট্রোলারটাতে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ডাউনলোড ইনভয়েস ম্যানেজ কই,
ম্যানেজ অর্ডার, ডিলেট অর্ডার, ভিউ ইনভয়েস, ডাউনলোড ইনভয়েস। দিস লোড ভিউ কি করেছেন? বিলিং নিয়েছেন, শিপিং নিয়েছেন, অর্ডার ডিটেলস নিয়েছেন, তারপর ডাউনলোড ইনভয়েস পেজটা ভিউ করে দিয়েছেন। কোথায় গেল? ওপেন হচ্ছে না। HTML আকারে এটা এসেছে আর কি। ঠিক আছে, আমরা এখানে পিডিএফ এর ডম পিডিএফ এর ইউজটা করি আর কি। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লাইব্রেরিটা একটু নিয়ে আসি। ই কমার্স বেস 13 থেকে তো লিচার্ড অ্যাপ্লিকেশন হেল্পার্স, এখানে ডোম পিডিএফ হেল্পারটা নিচ্ছি। জাম্প stdocs আমাদের প্রজেক্ট অ্যাপ্লিকেশন হেল্পার ডোম পিডিএফ হেল্পারটা নিচ্ছি এখান থেকে। কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, এই ডোম পিডিএফটা আপনি পাবেন অনলাইনে সার্চ করে, বাট এই হেল্পারটা তৈরি করা মানে কোডিগনেটরের আদলেই একটা হেল্পার তৈরি করা হয়েছে। এটা একটা অ্যাকচুয়ালি ক্লাস ফাইল, ক্লাসটার ভেতরে ক্লাস বলবো না, একটা ফাইল যেখানে ফাংশনটা আছে পিডিএফ ক্রিয়েশন, আর রিকোয়ারমেন্টস করে ডোম পিডিএফ ফোল্ডার থেকে কনফিগ ফাইলটাকে লোড করা হয়েছে, অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, অবজেক্টের মাধ্যমে লোড এইচটিএমএল রেন্ডার করে একটা পিডিএফ এক্সটেনশন বসিয়ে আমাকে পিডিএফটাকে স্ট্রিম করা হচ্ছে, রাইট? তার মানে এই লাইব্রেরির ভেতরে কিছু ফাংশনালিটি এই ফাইলটাতে ইউজ করা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি কল করব এই ফাংশনটাকে, এখানে বসিয়ে দিব আমরা ফাইলটাকে, কি নামে রিটার্ন চাচ্ছি সেই রিটার্নটা করে দিলেই যথেষ্ট। হ্যাঁ, আমি কি নামে ফাইলটা চাচ্ছি এই নামটা এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে দিতে হবে। Creative. এখানে তো একটা পেজকে আপনি লোড করে দিয়েছেন, তাই না? এই পেজটাকে আমরা লোড করব, একটু খেয়াল করেন আমাদের আগের জিনিসগুলো তো সেম। আমি আমার কাছে অর্ডার আইডি আছে, সো অর্ডার আইডি ধরে সিলেক্ট করলাম বিলিং ইনফো, তাই না? বিলিং ইনফোটা সিলেক্ট করেছি। অর্ডার আইডি ধরে আমি শিপিং ইনফোটা সিলেক্ট করেছি। অর্ডার আইডি ধরে অর্ডারের ডিটেল ইনফরমেশনটা আমি সিলেক্ট করেছি।
বাট ইনভয়েসের মধ্যে কি অর্ডার আইডি, অর্ডার টোটাল, ডিউ ডেট এটাও তো পাওয়া যাচ্ছে, তাই না? সো আমি একটু দেখবো যে সিলেক্ট বিলিং ইনফরমেশনটা কিভাবে করা হয়েছে। বিলিং ইনফরমেশনটা একটু খেয়াল করেন যে সিলেক্ট করা হচ্ছে টিভিএল কাস্টমারকে সি ধরে আর টিভিএল অর্ডারকে ও ধরে সবগুলো কলাম তৈরি নিয়ে যাওয়া হচ্ছে। যখন বলছি যে অর্ডার আইডির সঙ্গে আমার কারেন্ট অর্ডার আইডি এবং কাস্টমার আইডির সঙ্গে কাস্টমার আইডি মিলে যাচ্ছে। সো এখানে এই প্রবলেমটা মানে এই কাজটাকে আরও ইজিলি হ্যান্ডেল করা সম্ভব। হ্যাঁ, যে আপনাকে কিন্তু প্রতিবার এখানে হচ্ছে কাস্টমার টেবিলের সঙ্গে জয়েন করতে হয়েছে, এখানে আপনাকে শিপিং টেবিলের সঙ্গে জয়েন করতে হয়েছে, এখান থেকে আপনি ডিরেক্ট অর্ডার ডিটেল ইনফরমেশন নিয়ে গেছেন ঠিকই, বাট আপনার এই কোয়েরিটাতে যখন আমি দেখব যে কাস্টমার আছে লাইক 10 লাখস, অর্ডার আছে 20 লাখস, কার্টিসিয়ান প্রোডাক্ট হচ্ছে লাইক ক্রোর, সো ওখান থেকে রেকর্ডটা আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, বাট আমি যদি এখানেই এই সুপার অ্যাডমিনে বসেই অর্ডার আইডি দিয়ে শুধু অর্ডারের ইনফরমেশন তুলে নিয়ে আসতাম, পারতাম না? আমি অর্ডার আইডি দিয়ে অর্ডার ইনফরমেশন তুলে নিয়ে আসলাম, ভালো মতো শুনবেন, এটা আপডেট করে নেবেন নিজেরাই। এটা হয়েছে বাট মোর সিম্পলিফাইড ওয়ে, যে আমি অর্ডার আইডি দিয়ে অর্ডার ইনফরমেশন তুললাম, অর্ডার ইনফরমেশনের মধ্যে কি আছে, কাস্টমার আইডি আছে। সো আমি সিলেক্ট বিলিং ইনফোতে শুধু কাস্টমার আইডি পাঠিয়ে দিলে কাস্টমার টেবিল থেকে ডাটা নিয়ে আসতো, ওখানে জয়েন কোয়েরির দরকার নেই। আমার কাছে শিপিং আইডি আছে, শিপিং ইনফরমেশন থেকে তুলে নিয়ে আসতে পারতাম, ওখানেও জয়েন কোয়েরির দরকার ছিল না। তার মানে কি এই কোয়েরিগুলো অনেক ফাস্টার হতো, অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আমাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখানে যেটা আর কি হবে যে এখানে হেল্পারটা ফার্স্টে লোড করা হলো। হেল্পারটা কোথায় রেখেছি? অ্যাপ্লিকেশন হেল্পারের মধ্যে। তারপরে আমি বলে দিচ্ছি যে আমার পেজটা কোনটা হবে। আমার পেজটা আমি বলছি দিস, এই পেজটা আমি বলে দিলাম যে এই পেজটাকে পিডিএফ বানাতে হবে। তারপর বলছি এটা ভিউ ফাইল। ভিউ ফাইলটা হচ্ছে আমার এই যে পেজটা আসলো সেই পেজের সকল কোড চলে আসবে কোথায়? ভিউ ফাইলের মধ্যে। কিছুক্ষণ আগে দেখালাম যে ওই ডোম পিডিএফ হেল্পারটার মধ্যে একটা ফাংশন আছে পিডিএফ ক্রিয়েট। এই যে কিছুক্ষণ আগে আমরা যে হেল্পারটা মাত্র নিয়ে আসলাম, হেল্পারের মধ্যে যে ডোম পিডিএফ হেল্পার ফাংশনটার নাম কি? পিডিএফ ক্রিয়েট। সো এই ফাংশনটা যখন আমি কল করেছি, এই ফাংশনের প্যারামিটার কি কি নিচ্ছে? ফার্স্টেরটা হচ্ছে ফাইল HTML, দেন হচ্ছে ফাইল নেমটা, সে কি নামে এটাকে রিটার্ন করবে সেই নেমটা আমি পাঠিয়েছি, এবং তার সাথে আর থার্ড যে প্যারামিটারটা সেটা হচ্ছে স্ট্রিম, এটা অটোমেটিক ট্রু, আমার এখানে ভ্যালু পাঠানোর দরকার নেই। সো ফাইলের নামটা কি হবে? আমার অর্ডার আইডি ইনভয়েস INV00 সঙ্গে অর্ডার আইডিটা কনক্যাট হয়ে যাবে, আর পিডিএফটা ক্রিয়েট হবে এই নামে, ফাইলটার নাম হবে, আর ভিউ ফাইলটা পিডিএফ এর নাম হবে। দেন পিডিএফটা কে ওই ফাইলটাকে, যে ফাইলটা অ্যাকচুয়ালি পিডিএফ ক্রিয়েট ফাংশন আমাকে রিটার্ন করবে, তাকে যদি ইকো করে দিই সে অটো ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড মোডে চলে আসবে। কিছু কিছু অ্যাড-অন আছে, যদি ব্রাউজারে সেটা ইনস্টল করা থাকে, পিডিএফ ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্রাউজারে পিডিএফটা খুলে যায়, সেই মেশিনগুলোতে হয়তো পিডিএফটা খুলে যাবে, বাট ম্যাক্সিমাম ব্রাউজারে পিডিএফ কি করে দেবে? ডাউনলোড করে দেবে। বুঝতে পারছেন? লিস্ট ভিউতে, হ্যাঁ, এখানে ট্রু লিখতে হবে। দেখেন আমাদের কিন্তু পিডিএফ ক্রিয়েশনের কাজ শেষ, আমরা জাস্ট একটা থার্ড পার্টি লাইব্রেরি ইন্টিগ্রেট করছি। আচ্ছা, ফাইন্ড আউট করে এবং ইউজ করতে পারা আর কি। তো এখন যখন আমি এই ডাউনলোডের উপর প্রেস করব, আমি 6 নম্বর অর্ডারটাকে নিতে চাচ্ছি। সময় লাগছে কেন? এই যে INV006.pdf ক্রিয়েট হয়েছে, 230 কিলোবাইট সাইজ নিয়েছে। হ্যাঁ, বড় একটা ফাইল হয়েছে। এত ডাটা কেন আসলো বুঝলাম না। যাই হোক, আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে গিয়ে এটাকে সেভ করছি। সেভও হলো, 30 কিলোবাইট ডাটা। বাস ফাইলটাকে রান করি।
কারণ পিডিএফ করার অর্থ হচ্ছে এটা পারফেক্টলি প্রিন্ট করা যাবে, আর এখানে ওই ব্রাউজারের কোনো কিছুই আসবে না। ডাটা কোথায়? ব্ল্যাঙ্ক পেজ কেন? হুম, কোথায় কোন অ্যাঙ্করে? এটা বিল্ড হতে তো এত সময় লাগার কথা না, মানে এত সাইজও তো নেবে না, ফাইলটা কিন্তু বিল্ড হতে সময় নিচ্ছে, খেয়াল করেছেন? ওই ফাইলটাতে জাভাস্ক্রিপ্ট থাকলে প্রবলেম হবে। ও, ওখানে জাভাস্ক্রিপ্ট থাকা যাবে না, ইনলাইন সিএসএস দিতে হবে, প্রবাবলি এটাই প্রবলেম হয়েছে। সো আমরা একটু ফাইলটাকে দেখি। ডাউনলোড ইনভয়েস না, কোথায়? এগুলো দরকারই নেই, কই জাভাস্ক্রিপ্ট সিএসএস তো নেই। এগুলো জাভাস্ক্রিপ্টকে পার্স করতে গিয়ে প্রবলেম হয়েছে। এখানে অ্যাকচুয়ালি যা দেবেন ইনলাইন, হ্যাঁ, এই পেজের ভেতরে যা হবে ইনলাইন। ঠিক জাভাস্ক্রিপ্টের জন্যই এই সময়টা নিচ্ছিল, যদিও এটা একটা অ্যাজাম্পশন, ঠিক আছে, খুব কম সময় নিচ্ছে এবং অনলি 4 কিলোবাইট হয়েছে। হুম, যদি সেভ করি ডেস্কটপে, এটা তো 2 নামে সেভ হওয়ার কথা না? অর্ডার 2 না? না, আমি 2-তে ক্লিক করেছি, আমি এখানে হিট করেছি, এটা 2 না? আমাদের ডেস্কটপে আগে থেকে একটা আইএনভি 2 আছে, প্লাস করি, ঠিক আছে, বাট ওখানে একটু ভেঙে গেছে, খেয়াল করেন, বিলিং ইনফো শিপিং ইনফো পাশাপাশি ছিল, কিন্তু নিচে চলে আসছে। তো তার মানে তো এ কিন্তু একদম পারফেকশন ছাড়া কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। সো ইনলাইন সিএসএস করে ওটাকে আপনাকে সুন্দর করে গোছাতে হবে, আর এটাকেই আপনি প্রিন্টিং দিয়ে দেবেন আর কি। এই যে মানে কন্ট্রোল পি চালালে যদি প্রিন্টার থাকে প্রিন্টার অপশন চলে আসবে, আপনাদের প্রিন্ট করে দিতে পারবেন।
কাস্টম সিএসএস ফাইল ইউজ করতে হবে। ইনলাইন কাস্টম বলবো না, এক্সটার্নাল কোনো সিএসএস সাপোর্ট করবে না, ওই ফাইলের ভেতরেই সিএসএস আপনাকে দিতে হবে। না, ওইটা পিডিএফ পাবে না, ইনলাইন সিএসএস আমাকে লিখতে হবে। সো পিডিএফ এর কনসেপ্টটা তো বোঝা যাচ্ছে যে কত দ্রুত বা সহজে আমরা একটা পিডিএফ ক্রিয়েট করতে পারি। পিডিএফটা হয়েছে, আমরা পরের যে বিষয়টা সেটা অ্যাটেম্প করবো। অ্যাটেম্পটা হবে অ্যাকচুয়ালি এখান থেকে যে যখনই অর্ডারটা প্লেস হবে দেন একটা ইমেল ফায়ার, ঠিক আছে? যখন অর্ডারটা প্লেস হবে তখন একটা ইমেল ফায়ার হবে। সো ইমেলটা করার জন্য আমরা যে জায়গাটাতে কাজ করব মূলত সেটা হচ্ছে আমাদের যে লাইব্রেরিজ কন্ট্রোলারটা আছে, আমরা যখন অর্ডারটা প্লেস করছি, চেক আউটে অর্ডারটা আমি প্লেস করছি, অর্ডার প্লেস করার সময় এই যে অর্ডার সাকসেসফুল হয়েছে সেভ করার পর এই জায়গায় এসে আমাকে ইমেল এন্ড সেন্ড ইমেল, এই জায়গা থেকে আমাকে ইমেল পাঠানোর ব্যবস্থা করতে হবে। ইমেলটা কে পাবে? কাস্টমার। কাস্টমারের ইনফরমেশন কোথায় আছে? সেশনে কাস্টমারের আইডি আছে, কাস্টমার আইডি দিয়ে তার ইনফরমেশন তুলে নিয়ে এসে তার ইমেল অ্যাড্রেস, তার নাম, রাইট, সম্বোধন করে তাকে তো ইমেল করতে হবে আমাকে, বুঝতে পেরেছেন? সো ইমেলের বডিটা যখন আমরা তাকে পাঠাবো তখন অ্যাকচুয়ালি ওই আপনি যে পেজটা করেছেন ডাউনলোড ইনভয়েস, ওই পেজটাকেই হয়তো আমরা ইউজ করব, একই মডেল ফাংশনালিটি আমরা ইউজ করে ডাটা তুলে নিয়ে আসবো, বাট ওই বডিটাকে আমাদের ইমেলের মধ্যে বাইন্ড করে দিতে হবে। কিছুক্ষণ আমরা ফরগেট পাসওয়ার্ডে একটা ইমেল শিখেছিলাম না, ওই একই ফরম্যাটেই আমরা ইমেলটা, হ্যাঁ, টেমপ্লেট নেমে পেজটা দিতে হবে। সো এই জায়গাটা একটু স্টার্ট করেন, আটকে গেলে আমি এটাকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? যে কিভাবে এখান থেকে আমরা ইমেলটা দিতে পারি, যেহেতু প্রজেক্টটা আছে সবার কাছে, যদি না থাকে দিয়ে দেন যে এখান থেকে ইমেলটা ইনিশিয়েট করতে হবে। ইমেলের বডির মধ্যে কি যাবে? টোটাল ইনভয়েসটা। টোটাল ইনভয়েসটা ক্রিয়েট করার জন্য আমার কি করতে হবে? বিলিং ইনফরমেশন দরকার, শিপিং ইনফরমেশন দরকার, আমার অর্ডার ইনফরমেশন দরকার, সেটা তুলে নিয়ে এসে পেজের ভেতরে দিয়ে ওই পেজটা ইমেলের বডি আকারে আমাকে পুশ করতে হবে। একটা বিষয় বলে দেই, আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি। আমরা মেইলার মডেল নামে একটা মডেল করেছিলাম না, মনে আছে? আমরা মডেল অ্যাপ্লিকেশনের ভেতরে মডেলের ভেতরে মেইলার মডেল একটা মডেল করেছিলাম, আমরা এই ফাংশনের মাধ্যমেই সেটা করতে পারবো, সেন্ড মেল ফাংশনের মাধ্যমেই। শুধু টেমপ্লেটের জায়গায় ওই টেমপ্লেটের নাম যেটা আমাকে পাঠাতে হবে, আর ডাটার ভেতরে স্পেসিফিক ইনফরমেশনগুলো আমাকে পাস করে দিলেই হবে ইনভয়েস ক্রিয়েশনের জন্য, ঠিক আছে? তাহলে আমরা ওই এই যে ডাটার মাধ্যমে টেমপ্লেটের ভেতরে ডাটাগুলো পুশ করে সুন্দর করে সেটা প্রিন্ট করে নিতে পারবো। আমাদের অলরেডি সেই কাজগুলো করাই আছে, সেটা করা আছে কোথায়? সুপার অ্যাডমিনে। সুপার অ্যাডমিনের এই ফাংশনগুলোই আপনারা ইউজ করতে পারেন, মানে এই মডেলের এই ফাংশনগুলোই ওখান থেকে, কোথা থেকে আমরা বলছিলাম যে আমরা ছিলাম কোথায়? মেইল মডেলে চেক আউট, চেক আউট থেকে তো আমরা ইনভয়েসটা পাঠাবো ইমেলে। সো এই ফাংশনটা আমরা একটু অ্যাটেম্প করি, হ্যাঁ, আগে ইউজ টু হয়ে উঠি, তারপরে আমি সলভ করছি। একটা ইমেল উইথ এনক্রিপশন লিঙ্ক, এখন সেখানে গিয়ে প্রিন্ট হবে কি? এই বডিতে প্রিন্ট হবে ইনভয়েসটা, এটাই অ্যাকচুয়ালি আমার ইমেল আকারে চলে যাবে। যখন আমরা এটা সাইটটাকে লাইভে দিব তখন আমরা সেটাকে টেস্ট করে নিতে পারবো। হ্যাঁ, দেন ইওর অর্ডার ইনভয়েস, চেক আউট, ক্যাশ অন বলি আর পেপাল বলি, দুই জায়গাতেই থাকবে, ইমেলটা চলে আসবে। হ্যাঁ, যে শুরু করেন, আমি শেষ করে দিচ্ছি। শুধু এই প্রজেক্টটা দিয়ে দিচ্ছি।
হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ সাইফুল্লাহ, আমাদের ক্লাসটা শুরু। হ্যাঁ না আজকে ক্লাস হচ্ছে না, ক্লাস শনিবার থেকে হবে আর কি। হ্যাঁ শনিবার শনিবার, একদম শনিবার থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। ওকে ওকে আল্লাহ হাফেজ। ঠান্ডা কি আমারই বেশি লাগছে নাকি আসলেই ঠান্ডা? আজকে তো আমার বেসিসে যেতে হবে। হুম হুম। না ওইটা বুধবারই হবে, আমাকে তো এভাবেই জানিয়েছে। আচ্ছা, আমরা তাহলে অর্ডারের ভেতরে ইমেলের কাজটা সারার চেষ্টা করব এখন। ইমেলের জন্য আমরা লাইক এম ডাটা অ্যারে নিচ্ছি। এম ডাটার মধ্যে আমার কি কি দরকার? অ্যাকচুয়ালি বেশ কিছু ইনফরমেশন আমার তোলা দরকার, এবং দেন আমাকে ইমেলটা প্লেস করা দরকার। তো এই কাজটা অ্যাকচুয়ালি যেহেতু আমাদের আমাদের কাছে কি অর্ডার আইডিটা আছে? অর্ডার আইডিটা আমরা যখন সেভ অর্ডার ইনফো বলছি, চেক আউট মডেলে আই থিঙ্ক নেই, সেভ অর্ডার ইনফো বলছি। অর্ডারের আইডিটা ডিরেক্ট পুশ করা হচ্ছিল, এই যে, হুম, ডিরেক্ট পুশ করা হচ্ছিল। সো সেভ করার পর অর্ডারের আইডিটা আমাদের একটু দরকার পড়েছে এখন, বা আমরা দরকার হয়ে পড়েছে, আমরা যেটা ইউজ করব। তো আমি অর্ডারের আইডিটাকে এখান থেকে এটা অ্যারেতে নিচ্ছি। এস ডাটা অ্যারের একটা ইন্ডেক্স অর্ডার আইডি ইকুয়াল, দেন অর্ডার আইডিতে যাচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমি সেট করে দিচ্ছি দিস সেশন set underscore user data, yes, yes data। সেশনে সেট হলো, অর্ডার সেভ হওয়ার পরে অর্ডার আইডিটা কিন্তু সেশনে রয়েই গেল, তাই না? সো আমি যখন চেক আউটে আছি, এখান থেকে আমি অর্ডার আইডিটা নিয়ে নিতে পারবো, তাই না? আমার বাট লগ আউট তো হচ্ছে না, লগ আউট কিন্তু আমি করছি না। সো আমার অর্ডার আইডিটা তো রিসেট হওয়ার কথা না। সো অর্ডার আইডিটা আমি নিয়ে নিব দিস সেশন ইউজার ডাটা, ইন্ডেক্সের নাম হচ্ছে অর্ডার।
আচ্ছা, আমি আমার অর্ডারের আইডিটা এখান থেকে পেয়েছি। নাও কোনো একটা কাজ করেছে, কুমু যেটা করেছে, কোথায় গেল, সুপার অ্যাডমিন। সুপার অ্যাডমিনে সে অর্ডার আইডির মাধ্যমে বেশ কিছু ডাটা তুলেছে, রাইট? লাইক বিলিং ইনফো, শিপিং ইনফো, অর্ডার ডিটেলস, এই ইনফরমেশনগুলো সে তুলেছে। সো এই ইনফরমেশনগুলোই আমার দরকার পড়বে। আমি মডেলটা সুপার অ্যাডমিন মডেল ইউজ করতে চাচ্ছি। সো এখন এখান থেকে আমি সেই ডাটাগুলো পেয়ে যাব, তাই না? এবং ডাটাগুলোকে শুধু ডাটা না বলে আমি এম ডাটা বলছি। এখন এম ডাটা, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কিন্তু একটা করে অ্যারে, তাই না? একটা করে অ্যারে না? সো এম ডাটার মধ্যে আমাদের বিলিং ইনফো আছে, শিপিং ইনফো আছে, অর্ডার ইনফো মানে অর্ডার ডিটেলস আছে। এছাড়াও স্পেসিফিক ইন্ডেক্সে কিছু ইনফরমেশন লাইক ফর্ম, টু, সাবজেক্ট, এই ইনফরমেশনগুলো, আবার কাস্টমার নেম, যেহেতু আমরা সম্বোধন করব, সেই ইনফরমেশনটা আমাদের দিয়ে রাখতে হবে, তাই না? তো আমরা একটা ইমেল করেছিলাম কোথা থেকে যেন, চেক আউট থেকেই মোস্ট প্রবাবলি। না, মেইলার মডেল ইউজ করেছিলাম, বাট সেন্ড পাসওয়ার্ড, রিকভারি এই যে এখান থেকে, এই যে ফর্ম অ্যাড্রেস, অ্যাডমিন ফুল নেম, টু অ্যাড্রেস, সাবজেক্ট, কাস্টমার নেম, এরকম করে আমরা পাঠিয়েছিলাম। সো এখান থেকে আমরা হেল্প নিচ্ছি। এখানে এসে আমাদের যেটা করতে হবে, এটা অ্যাকচুয়ালি এম ডাটা, এটা ডাটাটাকে, সব ডাটাগুলোই এম ডাটা হবে। অ্যাডমিন ফুল নেম পেয়েছি, ফর্ম অ্যাড্রেস পেয়েছি, টু অ্যাড্রেসটা কি ইমেল অ্যাড্রেসের মধ্যে আছে? না, অ্যাকচুয়ালি এম ডাটা বিলিং ইনফোতে আছে। এম ডাটা বিলিং ইনফোতে সেটা কি হিসেবে আছে? ডেটাবেস ফিল্ডের নাম কি ছিল? ইমেল অ্যাড্রেস। এটা কি কেউ বুঝতে পারলো? এম ডাটা বিলিং ইনফো এটা কিন্তু একটা অ্যারে, তার একটা ইন্ডেক্সের নাম কি? ইমেল অ্যাড্রেস, যেটা পুশ হলো টু অ্যাড্রেসে। সাবজেক্টটা ই-কমার্স ব্যাচ 14, সাকসেসফুল অর্ডার, সাকসেসফুল, এটা হচ্ছে ইমেলের সাবজেক্ট। কাস্টমারের নামটা কোথায় আছে? এম ডাটা বিলিং ইনফোতে কাস্টমার নেম হিসেবে আছে, না কি নাম হিসেবে আছে? হ্যাঁ, কাস্টমার ইনফোতে আছে। আমরা একটু চেক করি যে কাস্টমার নেমটা কিভাবে আছে। ডিবি ই-কমার্স ব্যাচ 14, GBL কাস্টমার,
কাস্টমার নেম হিসেবে আছে, গুড। সো আমরা কাস্টমার নেম হিসেবে সেটাকে পেলাম এম ডাটার মধ্যে। আমি এম ডাটাটা পাস করছি, আর পাস করছি কি হ্যাঁ বানাতে হবে অর্ডার কমপ্লিট ইমেল। হ্যাঁ বুঝি নাই। ওই পেজটাতে ডাটাটা পাঠাবো, বাট ইমেলে গিয়ে, মডেলে গিয়ে। এখন এখানে পাঠাচ্ছি না, কারণ আমার অলরেডি মেইল আর মডেলে একটা ফাংশন লিখে আছে এবং ওই প্রসেসটাই আমরা ফলো করে যাচ্ছি। কারণ এম ডাটার মধ্যে কি বিলিং, শিপিং, অর্ডার ইনফো আছে, কাস্টমার নেম, টু অ্যাড্রেস, ফুল নেম, সাবজেক্ট সব আছে। সো আমি অর্ডার কমপ্লিট ইমেল এরকম একটি স্ট্রিং পাঠালাম। আমার যে মেইল আর মডেলটা আছে এখানে কি চলে আসবে অর্ডার কমপ্লিট ইমেল। তার মানে আমাকে অর্ডার কমপ্লিট ইমেলটা তৈরি করে রাখতে হবে কোথায়, মেল স্ক্রিপ্টের মধ্যে। আর এই যে ডাটাটা, এই ডাটার মধ্যে কি বিলিং ইনফো, শিপিং ইনফো, অর্ডার ডিটেল সব আছে। সো এই ডাটাটা তো এখানে পাস হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন, যেটা আমার বডি আকারে এক্সিকিউট হবে। আবার এখানে ফর্ম অ্যাড্রেস পাচ্ছে, টু অ্যাড্রেস পাচ্ছে, এভরিথিং পাচ্ছে। সো আমরা যখন আমাদের যে পেজটা আছে মেইল স্ক্রিপ্টস, এর মধ্যে অর্ডার কমপ্লিট ইমেল বলছি, অর্ডার কমপ্লিট ইমেল। এটা অ্যাকচুয়ালি হবে কার মতো করে, পেজ এসে কোথায় কোথায় অ্যাডমিনে না, অ্যাডমিন পেজ এসে ডাউনলোড। অর্ডার কমপ্লিট ইমেল এটাই তো। সো এখানে বিলিং ইনফোটা এইভাবে যাবে। আমরা ফরম্যাট বা সিএসএস সবই এখানে কিন্তু লিখতে পারি। তাকে আমরা হ্যালো বলতে পারি, তাই না? ইজ ফোরে গিয়ে হ্যালো কাস্টমার নেম, তাই না? ডাটার মধ্যে কি কাস্টমার নেম আছে না? কাস্টমার নেম, দেন তারপরে কি বলা যায়, আচ্ছা ইয়োর অর্ডার ডিটেলস এই থ্রির মধ্যে রাখছি, ইয়োর অর্ডার ডিটেলস এখান থেকে আসবে। তো এই পেজটা ইমেলের বডি হিসেবে যাবে। সো এখানে যে ভাবে ডাটাগুলো আসছে আমার মেইল আর মডেলে কি ডাটার মধ্যে ঠিক সেভাবেই ডাটাগুলো দেওয়া আছে, তো একই ফাংশন আমি ইউজ করেছি। টেমপ্লেট নেমে যাবে, স্ক্রিপ্টে যাবে, ইমেল সেন্ড হবে। তার মানে এখন অর্ডারটা যখন প্লেস হবে এই ফাংশনটা আবার কল হবে এবং এই বডিটা ইকো হবে। বুঝা, এটা লোকালে তো এরর দেবে, লাইভে গিয়ে খুলে দিতে হবে। লোকালের জন্য এটাকে বডি ইকো করে দিয়েছে, এক্সিট করে রেখেছে। লাইভে যাওয়ার পর এই দুইটা লাইন কমেন্ট আউট হয়ে যাবে আর এই লাইনটা খুলে যাবে। হ্যাঁ এটা ফাংশন, সে মেসেজের মধ্যে বডিটাকে পাস করে দেবে, এটা বিল্ট ইন ফাংশন।
সেন্ড মূল ফাংশন, যার মাধ্যমে ইমেলটা ফায়ার হবে। তাহলে আমি যদি এখন একটা অর্ডার করি, পেমেন্ট পর্যন্ত বসে আছি, আমার অর্ডারটা অফিস প্রোডাক্ট, সো আরেকটা প্রোডাক্ট আমি নেই, টু কার্ট করছে, কার্টে যাচ্ছে, চেক আউট করছি। আমি ক্যাশ অন ডেলিভারির মধ্যে করেছিলাম, তাই না? তার মানে অর্ডারটা সেভ হওয়ার পর আমাকে আর সাকসেসফুল মেসেজ দেবে না, কারণ আমরা এক্সিট করে রেখেছি। ওখানে যেটা হয়েছে যে চেক আউটের সময় আমরা মেইলটা করার পর রিডিরেক্ট করে অর্ডার সাকসেসফুল পেজে চলে যাব। বাট যেহেতু আমরা ইমেলটা দেখতে চাচ্ছি যে কেমন হবে ইমেলটা, এর জন্য ইমেলের বডিটা ওখানে প্রিন্ট করা আছে। সো ক্যাশ অন ডেলিভারি দিয়ে যখনই আমরা প্লেস অর্ডার দিব, ইমেলের বডিটা প্রিন্ট হবে। এই যে হ্যালো শাফান আলম, ইউর অর্ডার ডিটেলস, বিলিং ইনফো, শিপিং ইনফো, অর্ডার ইনফো, এটা ফরম্যাট করতে হবে, সুন্দর করে ফরম্যাট করে নিতে। এটাই অ্যাকচুয়ালি তার ইমেলের বডি হবে। আপনি যেভাবে করতে পারেন। না, আমি টেবিলের মধ্যে দিয়ে বর্ডার দেখালেও ভালো আর কি, হ্যাঁ, যে সেগমেন্ট করে দেখতে পেলো আর কি। তাহলে এটাকে আমরা ইমেলে পাঠালাম আর কি। সো সেন্ড ইমেল হয়ে যাবে, লাইভে তুললে ইমেল চলে যাবে কিন্তু আলটিমেটলি। সো আমরা আরেকটা পার্ট পর্যন্ত গেলাম বা দেখতে পারলাম যে কিভাবে একটা ইমেল যাচ্ছে। আমরা পিডিএফও আজকে করতে পেরেছি। যে সময়টা আছে এটা নিয়ে আজকে আমি একটু লিপ চার্ট নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসটাতেই আমরা আই থিঙ্ক শেষ করে ফেলবো আর কি, এবং ওখানে বাকি থাকবে কি যেন পেপ্যালের এরর ছিল। পাই চার্ট লাইভ আউট। তুমি চার্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো কি এখনই? একটা চার্ট নিয়ে কথা বলবো। লিপ চার্ট লাইব্রেরিটা একটু শেয়ার করেন। লিপ চার্টটা একটু দেখেন, ভেরি সিম্পল। আমরা যদি এখানে দেখি এখানে লিপ চার্টটা আছে কিনা। ফ্রেমওয়ার্কের না, এটা ফ্রি ওয়্যার পিএসপি লাইব্রেরি, অবজেক্ট ওরিয়েন্টেড লাইব্রেরি। লিপ চার্ট নেই। সো আমি লিপ চার্টের ব্যবস্থা করছি। ফার্স্টে আমি প্রজেক্টে ইউজ করছি না, আমি ডামি দেখাচ্ছি। Third, Jamf htdocs, যদি বাইরেই রাখি লিপ চার্ট অত্যন্ত পাওয়ারফুল একটা লাইব্রেরি, ছোট্ট একটা লাইব্রেরি। কেন লাগে একটু দেখাচ্ছি। ডেমোতে যাচ্ছি, ডেমোতে গিয়ে বেশ কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, ভার্টিক্যাল বার চার্ট। যে আমি গ্রাফিক্যাল রিপোর্ট দিব, আমার মান্থলি মানে রিপোর্টটা দিচ্ছে যে আমার কত সেল হয়েছে বা কত ইনকাম হয়েছে, কম্পেয়ারে যাচ্ছে মে মাসের সাথে এই মাস। গ্রাফ দেখলে, ভ্যালু দেখলে ইজিলি আমি সেটা ফাইন্ড আউট করতে পারবো, রাইট?
সো প্রত্যেকটা সফটওয়্যারেই অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যেতে হয়। হুম সো কয়েক ধরনেরই আপনাকে চার্ট ইমপ্লিমেন্টেশনে যেতে হতে পারে, এর মধ্যে বার চার্ট অন্যতম, রাইট? এছাড়া আরেকটা আছে হচ্ছে লাইক পাই চার্ট। আপনি রেজাল্ট প্রসেস করছেন, খুব সহজেই কিন্তু এখানে গ্রেডিংগুলো পার্সেন্টেজ করে দেখিয়ে দিতে পারেন। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো গিভেন, অ্যাকচুয়ালি এটা একটা ইমেজ, বাট এই ইমেজটা জেনারেট হচ্ছে ডেটাবেসের ডাটা অথবা আমার প্রোভাইড করা ডাটার উপর বেস করে। মানে ওই লাইব্রেরিটার কাজ কি, ইমেজ তৈরি করা, ভ্যালুর ওপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইমেজ, লাইক আমি বার চার্টের জন্য বার ইমেজ, পাই চার্টের জন্য পার ইমেজ, প্রত্যেকের জন্য আমার স্পেসিফিক লাইব্রেরিস আছে। বোঝাতে পেরেছি? মানে হ্যাঁ, হেল্পার্স লাইব্রেরিস আছে, সেটার মাধ্যমে এটা ক্রিয়েট করে কিন্তু জেনারেট হচ্ছে। হ্যাঁ, একটা ইমেজ ফাইল জেনারেট হচ্ছে, ইমেজটাকে আলটিমেটলি ভিউ করা হচ্ছে। সেটা আমরা ডাইনামিক করতে পারবো আর কি, এই ইমেজটাকে ডাইনামিক করতে পারবো, আমি ইচ্ছে মতো ভ্যালু পুশ করতে পারবো, টেক্সট পুশ করতে পারবো, ইউজার এজেন্ট দিতে পারবো, আমি পাওয়ার করতে পারবো। তার মানে এটা পুরোপুরি কাস্টমাইজেবল। এটা পিএসপি দিয়ে তৈরি করা একটা লাইব্রেরি, যার মাধ্যমে আমি গ্রাফিক্যাল রিপোর্ট দেখাতে পারি। ফর এক্সাম্পল, আমি মনে করেন যে আপনার বুকিং সিস্টেমেই বা আপনার রিজার্ভেশন সিস্টেমে যেটা হবে যে অ্যাডমিন দেখতে চাচ্ছে যে স্ট্যাটাসটা কি, যে আমার 3টে স্ট্যাটাস বলেছিলাম না, ফ্রি, বুকিং বাট আনলকড, বুকিং লকড। সে খুব সহজে কিন্তু স্ট্যাটাসটা বুঝতে পারবে। বোঝা যাচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন। আবার স্পেসিফিক ভাবে যে লাইক ওই রুম 10টা আছে, তার ভেতরে কয়টা বুকিং হয়েছে, কয়টা ফ্রি আছে, কয়টা ইয়ে অবস্থায় আছে। সো গ্রাফিক্যালি দেখলে যে হিউজ ডাটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ডেটাবেস দেখে তো অ্যাকচুয়ালি ডেটাবেস দেখে তো আপনি বুঝবেন, আমি বুঝবো, বাট যে সফটওয়্যারটা নিচ্ছে সে কিন্তু ডেটাবেস বোঝে না। আমি যদি আমার স্কুলের হেডমাস্টারকে বলি যে দেখো এই ডেটাবেসে তোমার স্টুডেন্টের এই রেজাল্ট, সে কি কিছু বুঝবে? তাকে অ্যাটলিস্ট একটা ফর্মে তুলে দেখাতে হবে। গ্রাফ করে দিলে তার জন্য খুব ভালো। বুঝতে পেরেছেন বিষয়টা? সেটার জন্য আপনার গ্রাফের দরকার আছে। পাই চার্ট কালার টেস্ট আছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। এটা পাই চার্ট কালার আর কি, কালারিং করে পাই চার্টটা করা, এভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। আরো কিছু বার আছে মাল্টিপল ভার্টিক্যাল বার চার্ট। আমরা অনেক সময় দেখি না রিপোর্ট মেল ফিমেল সিনারিও দেখায়, তাই না? ভোটিং এর সময় বা আদার্স কম্পারিজন, তাই না? যে একটা লাইক একটা বার মেলের জন্য, একটা ফিমেলের জন্য, একটা ফিমেলের জন্য, একটা মেলের জন্য, রাইট? সো কান্ট্রি ওয়াইজ মানে ইয়ার ওয়াইজ এদের অবস্থাটা কি, বা আমি দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট কম্পেয়ার করছি, ডিফারেন্ট সার্ভিস কম্পেয়ার করছি, আমার জন্য যা দরকার, মানে আমার প্রজেক্টের প্রয়োজনে যা দরকার, আমি সেটাকেই এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। দুইজনের কম্পারিজন, যে এই বছরে কে ছিল বা এই মাসে কে ছিল, এই সপ্তাহে কে ছিল, সব রিপোর্ট আমি গ্রাফিক দিয়ে জেনারেট করতে পারি কম্পেয়ার করে। আচ্ছা, মাল্টিপল লাইন চার্ট, এটা ওই যে আমরা ক্রিকেট স্কোরিং এ দেখি না, বাট এটা আপনি আপনার প্রজেকশনের জন্য যে কোন প্রোডাক্টটা কোন স্ট্যাটাসে কিভাবে যাচ্ছে, কোন সার্ভিসটা কিভাবে যাচ্ছে, কোন ভ্যালু রেটে যাচ্ছে, প্রোডাক্ট ওয়াইজ কিন্তু শো করেছে, তারিখ ধরে ধরে, মাস ওয়াইজ কোন অবস্থায় ছিল, ডাউন আপস সবই কিন্তু সুন্দর করে লাইন চার্ট দিয়ে বোঝা যাচ্ছে। এক্স হচ্ছে অ্যাকচুয়ালি এখানে থেকে খেয়াল করেন 6-1, 6-2, 6-3, 2006-এর 3 মাস, এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ওয়াই অ্যাক্সেসটা হচ্ছে স্পেসিফিক ভ্যালু, কারণ আমি ভ্যালুর ওপর বেস করে এটা করছি, যে লাইক আমি প্রোডাক্ট 1-কে বা প্রোডাক্ট 2-কে আমি যে অনুযায়ী ভ্যালু দিব সেই অনুযায়ী, মানে আমার হচ্ছে আমি 6 মাসেই তার ভ্যালু পুট করব। যে আমার জানুয়ারিতে এর ভ্যালু ছিল 800, ফেব্রুয়ারিতে 900, বাট মার্চে এসে সেটা 700, একটা রেঞ্জে রেখে। বাট এটা অ্যাকচুয়ালি আমার কারেন্ট ভ্যালু, ডেটাবেসের কারেন্ট ভ্যালুর উপর বেস করে কিন্তু সে তার গ্রাফটা ড্র করবে।
সেলসের উপর বেস করে, মনে করেন আমার সেলসই হয়েছে ওই প্রোডাক্টটা, কি অবস্থায় সেলস হয়েছে সেটা আমি গ্রাফিক্যাল রূপে, হ্যাঁ সেটা আমি এখান থেকে কিন্তু দেখতে পারি। হ্যাঁ আপনি ইউজ করতে পারেন, সেটা আপনি দেখতে পেলেন। মাল্টিপল হরাইজন্টাল বার চার্ট, হরাইজন্টালি এটা একটা একটা ছিল ভার্টিক্যালি, এটা হরাইজন্টাল, যে মেল ফিমেলের সিনারিওটা দেখিয়েছে, এজ লিমিট দেখিয়েছে। হুম, এজের ওপর বেস করে সে ভ্যালু কনসেপ্ট দেখিয়েছে। লাইন চার্ট টেস্ট, এখানে সিঙ্গেল লাইন চার্টের কনসেপ্ট আছে। ওয়াই অ্যাক্সেপ্ট করবে, আপনি এই ভ্যালুটা চেঞ্জ করতে পারেন, বাট এইটা চেঞ্জেবল না। আপনি যে ভ্যালুটা গিভেন বলবেন, আপনি প্লটিংটা চেঞ্জ করতে পারবেন না, এক্স এক্সেস ওয়াই এক্সেসকে উল্টাতে পারবেন না, এটা সম্ভব না। আচ্ছা, হরাইজন্টাল বার চার্ট এটা আমরা ভার্টিক্যাল দেখেছি। আর ডিরেক্ট পিএনজি আউটপুট টেস্ট, এটা পিএনজি ফাইলের আউটপুট টেস্ট আর কি, ছাড়া কিছু না। তার মানে এটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে স্পেসিফিক লাইব্রেরির ইউজ, যে আমরা এগুলোকে ডাইনামিক্যালি আমরা আমাদের প্রজেক্টের ভেতরে ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো এর ইউজটা আমরা কিছু সময়ের জন্য হলে দেখে নিতে পারবো আর কি আমাদের প্রজেক্টে। সো আমাদের আরেকটা জায়গায় লাস্ট ডেতে যখন আমরা পেপ্যাল নিয়ে কথা বলছিলাম, তাই না, পেপ্যাল নিয়ে কথা বলছিলাম। সো পেপ্যালের ওখানে গিয়ে যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম, যে যখন আমরা HTML স্ট্যান্ডার্ড ওয়েবসাইট পেমেন্ট বলছিলাম, যখন এটাকে ডাইনামিক করতে যাচ্ছিলাম, তাই না, এটা না, ডাইনামিক করতে যাচ্ছিলাম, কোডিংটা না, ডাউনলোড থেকে শুরু করে বলতে, না আমি ডাউনলোড করিনি, আমি ইউজ করেছি কোনো একটা জায়গা থেকে এনে এখানে কপি করে দিয়েছি। ভিডিওতে কিছু নাই, কি কারণে হয়েছে সেটা তো মুশকিল। তো যাই হোক, এখান থেকে আমরা যেটা বিষয়টা তো কনসেপ্টটা তো ধরতে পেরেছিলেন লাস্টে, যে কি হচ্ছে, যে আমি যখন চেক আউটে গিয়ে অর্ডারটা, হ্যাঁ ভিডিও অন করেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে কিন্তু ভিডিও দিতাম না, বাট তখন রেসপন্স ভালো ছিল, ভালো ছিল, উপস্থিতি ভালো ছিল আর কি। প্রয়োজন পড়ে না, হ্যাঁ হাবিব স্যার কালকে আমার কি জানি বলতেছিল, আমি একটা করেছি, মনে করছি যে এটা দিলে তো থাকবে পরে পরে এটাই আর কি, মানে ভিডিওর কনসেপ্টটা ইনফ্যাক্ট ইন্টার বাংলাদেশে আগে ট্রেনিংটা খুবই দুর্বল পর্যায়ে ছিল। হুম, ট্রেনিংটাই খুব পোর সিচুয়েশনে ছিল, বাট আমরা যখন স্টার্ট করি বেসিসে, বিডি জবসে ট্রেনিং ক্লাস নেওয়া, সো 2010-এর দিকে এসে আমি প্রথম শুরু করি ভিডিও ক্যাপচারিং ক্লাস, ভিডিও ক্যাপচারিং এবং ওটা প্রোভাইড করার কাজটা আর কি। পরে দেখতে পেয়েছি যে আস্তে আস্তে অ্যাকচুয়ালি আউটপুটটা ভালো হয়েছে। ভালো বলতে যে যারা আসছে না তাদের জন্য তো উপকার হয়েছে, এবার যারা আসছে বাট বুঝতে পারছে কম, তাদের জন্য হেল্পফুল হচ্ছে। সো এটাকে আর বন্ধ করা হয়নি। ইভেন বেসিসের এসিআইপি প্রজেক্টেও কিছু কিছু উইং বলবো, কিছু কিছু আমাদের তো কয়েকটা উইং আছে,
ট্রেনার্স পুল আছে, ট্রেনার্স পুলে 5 জন লিড ট্রেনার আছে এবং 5 জন লিড ট্রেনারের বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট ট্রেনার আছে, যারা কিন্তু বিআইটিএম এর মানে অথরিটিতে চলে না, তারা কিন্তু ওই ট্রেনারদের অথরাইজ করে না, ইভেন আমাদেরও না। সো তারা চলে লিড ট্রেনারদের ডিরেকশনে, লিড ট্রেনার যেভাবে বলবে সেভাবেই তারা তাদের কোর্সগুলো কন্টিনিউ করবে। ওখানেও কিছু কিছু লিড ট্রেনার বা অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা রিসোর্স মেটেরিয়ালস এভাবে প্রোভাইড করতো না, বাট পরবর্তীতে আমাদের মানে এই সিস্টেমটা মানে পুরোপুরি বিআইটিএম অথরিটি ইমপ্লিমেন্ট করতে সবাইকে বাধ্য করেছে আর কি, যে ক্লাস ম্যাটেরিয়ালস দাও ঠিক আছে, সাথে সাথে ভিডিও প্রোভাইড করো, ঠিক আছে। আচ্ছা, আমার কিছু টিউটোরিয়ালস আসবে ইন ফিউচার, অল্প দিনের মধ্যেই। ছোট ছোট করে ভিডিও করার জন্য কাজ শুরু করেছি আর কি। ল্যারাভেলের উপরে, কোডিগনেটরের উপরে, জাভাস্ক্রিপ্টের উপরে, অ্যাজাক্স, নোড.জেএস, অ্যাঙ্গুলার.জেএস। শিক্ষক.com-এ যাব না, আমাদের তাভার ট্রেনিংয়ে পাবেন। জাভা নিয়ে কাজ করেছি অনেক আগে, 2007-এ। 2011-এ আবার জাভা শুরু করেছিলাম, জাভা এবং অ্যান্ড্রয়েড। সো 1 বছরে প্রায় 8-10টা ব্যাচ অ্যান্ড্রয়েডে রান করানোর পর পরবর্তীতে আর ইন্টারেস্ট গ্রো করে নাই, ঠিক আছে, ইন্টারেস্ট গ্রো করে নাই অ্যান্ড্রয়েডে। সো ওখান থেকে আবার ব্যাক করেছি, ওটা আর প্র্যাকটিস করি নাই আর কি পরবর্তীতে। এবং আমার ফার্স্ট প্রোগ্রামিংটা সি দিয়ে শুরু, বাট আমি কিন্তু প্রথম যে প্রজেক্ট ইউনিভার্সিটিতে সাবমিট করেছিলাম সেটা ছিল .NET-এর, আর ইউনিভার্সিটি ফেয়ারে প্রাইজ পেয়েছিলাম একটা প্রজেক্ট দিয়ে, সেটাও ছিল .NET-এর। বাট আলটিমেটলি যখন কোম্পানিতে কাজ করা শুরু করি তখন শুরু করি পিএইচপিতে। হুম, পিএইচপি সব মাইক্রোসফট হলেই স্যালারি বেশি হবে এরকম কিছু না অ্যাকচুয়ালি। স্যালারি বেশি বলতে স্টার্টিংটা বেশি, এটা আমি বলবো যে স্টার্টিং স্যালারিটা বেশি, বিকজ যারা .NET শিখছে বা জাভা শিখছে ম্যাক্সিমাম আইটি ব্যাকগ্রাউন্ডের এবং তারা কম্পিউটার সায়েন্স। .NET বা জাভাতে নন আইটি নন টেকনিক্যাল পিপল অ্যাডপ্ট করে সেটা করাটা ডিফিকাল্ট আর কি। সো তাদের ডিমান্ড নর্মালি কিছুটা বেশি থাকে, এই কারণে সংকট থাকে এবং স্টার্টিংটা রিজনেবলি একটু বেশি আর কি। বাট আপনি স্টার্টিং 50 হয়তো লাকিলি ভালো কোম্পানি পেয়েছে, হ্যাঁ ভালো কোম্পানি পেয়েছে, বাট সব কোম্পানি ওভাবে যাবে না আর কি। স্টার্টিং হ্যাঁ .NET-এ স্টার্টিং 16 টু অ্যাবভ হতে পারে, বাট পিএইচপিতে আপনার স্টার্টিং 10-12 হতে পারে, বাট আলটিমেটলি আফটার 5 ইয়ার্স আপনি কিন্তু একই পর্যায়েই যাবেন। অনেক হিউজ, কারণ .NET-এর বা জাভার তেমন কাজ নেই আমাদের মার্কেটে। সো ওরা যখন রিক্রুট করছে পাচ্ছে না সার্চ করছে, কোয়ালিটি পিপল পাচ্ছে না, সো বাধ্য হয়ে তারা একটা ওই ডিমান্ড যেটা ক্রিয়েট হচ্ছে সেটার উপর বেস করে তাদের নিতে হচ্ছে। বাট সে যদি আমাকে আর্ন করে না দেয় আমি কি তাকে স্যালারিতে দিব? ডেফিনেটলি না। কেউ যদি আমাকে আর্ন করে দেয় ডেফিনেটলি আমি তাকে পে করব। দুইটা ডিফারেন্ট থিংস, হ্যাঁ, দুইজনের দুইটা ডিফারেন্ট স্বকীয়তা আছে।
ওয়েবের জন্য আমি বলবো যে পিএসপির অবস্থান ভালো, বাট ডেস্কটপ অপারেটিং সিস্টেম মোবাইল অ্যাপসের জন্য জাভা ডেফিনেটলি ভেরি স্ট্রং পজিশনে আছে। সো মার্কেট ভ্যালু যদি বলেন যে ডিমান্ড আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই ডিমান্ড আছে, এবং যেহেতু সবই আইটি বেসড হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ট্র্যাকেরই সুযোগ সুবিধা আস্তে আস্তে বাড়ছে এবং কাজের স্কোপও বাড়ছে। বাট কাজের দিক থেকে, যে নাম্বার অফ জব এর দিক থেকে পিএসপি অন্যদের চাইতে হিউজ পার্থক্য এগিয়ে আছে। যদি 100টা কাজ হয় তার 80-82টা কাজ হয় পিএসপি দিয়ে। হুম হুম হুম। না, সফটওয়্যার ডেভেলপার অ্যাকচুয়ালি ডেস্কটপ বেসড যারা ডেভেলপার, দ্যাট মিনস ডট নেট আর জাভা বেসড ডেভেলপার, ডট নেট, জাভা আর সি প্লাস প্লাস। আপনি যখনই ওয়েব দেখবেন তখন আজকে এখানে রাখি।